সবাই শুনে রাখুন, আজকের পর থেকে এই কোম্পানির সিইও আমি নিজে। কোম্পানির সকল ছোট বড় সিদ্ধান্ত এখন থেকে আমি নিজে নেব। কেউ যেন ঠিক বুঝে উঠতে পারছিল না এইমাত্র তারা কি দেখলো। কয়েক মিনিট আগে ওই কোম্পানির একজন সাধারণ ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত ছিলাম আমি। সবার সামনে দাঁড়িয়ে একজন সিনিয়র কর্মকর্তাকে চড়ও মেরেছি, তার অপরাধ প্রমাণ করেছি, পুলিশের কাছে তুলে দিয়েছি। আর তারপর সবার সামনে নিজেকে ঘোষণা করেছি এমকে টেক্সটাইলের নতুন সিইও হিসেবে। মাসুদ খান এখনও সেই ধাক্কা সামলে উঠতে পারছিলেন না। তিনি কোনোদিন ভাবেননি তার কোম্পানির কোনো কর্মকর্তা তার অনুমতি ছাড়া তারই সামনে তাকে কিছু না জানিয়ে এমন একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাতে পারে। কোম্পানির 25% শেয়ার আমার নামে, সেটা তিনি মেনে নিয়েছেন। কোম্পানির ভেতরে স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা, সেটাও তিনি মেনে নিয়েছেন। কিন্তু তাই বলে তার কাছ থেকে অনুমতি না নিয়ে সরাসরি নিজেকে কোম্পানির সিইও ঘোষণা করে দেওয়া। মাসুদ খানের চোখে বিস্ময়ে, রাগ আর অবিশ্বাস একসাথে জমাট বেঁধেছিল। অন্যদিকে মৌ যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার বাবার কোম্পানি, তার নিজের ভবিষ্যৎ, এই কোম্পানির একমাত্র উত্তরাধিকারী সে। অথচ আজ তার চোখের সামনে এমন একজন মানুষ যাকে সে মাত্র কয়েকদিন আগে একজন সাধারণ কর্মচারী মনে করত, পুরো কোম্পানির নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ থামাতে পারেনি তাকে। আমি তখনও দাঁড়িয়েছিলাম একই ভঙ্গিতে, দুহাত পকেটের ভেতর, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস, মুখে কোনো উত্তেজনা নেই, যেন আমি এমন কিছুই করিনি জানি এত মানুষের অবাক হওয়ার কথা। আমি হঠাৎ গম্ভীর কণ্ঠে বললাম, আমি আপনাদের থেকে সৎ ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব মনে করে কোম্পানির কাজগুলো চাই। এখন আপনারা যার যার কেবিনে গিয়ে কাজ শুরু করে দিন। কথাগুলো বলে আমি আর কোনো কথা না বাড়িয়ে ঘুরে দাঁড়ালাম। একজন একজন করে সবাই নীরবে মিটিং রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। কেউ আমার দিকে তাকাচ্ছে না, কেউ কথা বলছে না, কারো মুখ দিয়েও কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রত্যেকের চোখে একই প্রশ্ন, এই ইলহাম মাহমুদ আসলে কে? মিটিং রুম থেকে একে একে সবাই বেরিয়ে যাওয়ার পর কয়েক মুহূর্ত পুরো অফিস জুড়ে এক অদ্ভুত নীরবতা বিরাজ করলো। সবাই বেরিয়ে যাওয়ার পর মিটিং রুমে রয়ে গেলেন শুধু মাসুদ খান, মৌ আর আমি। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই মাসুদ খানের এতক্ষণ ধরে চেপে রাখার রাগ বিস্ফোরিত হয়ে উঠল। চোখ মুখ লাল করে তিনি গর্জে উঠলেন, ইলহাম, আমি তোমার সকল শর্ত মেনে নিয়েছি। কোম্পানির 25% শেয়ার তোমার নামে করেছি। কোম্পানির ভেতরে নিজের মতো করে কাজ করার ক্ষমতা দিয়েছি। কিন্তু তুমি আমার কাছ থেকে জিজ্ঞেস না করেই সরাসরি নিজেকে সিইও ঘোষণা করে দিয়েছো। আমি শান্তভাবে তার দিকে তাকালাম, তারপর দুহাত পকেটে রেখেই মৃদু হেসে বললাম, স্যার, কাগজপত্র অনুযায়ী কোম্পানির সিইও আপনি হন বা আপনার মেয়ে, আমার কোনো সমস্যা নেই। মাসুদ খান ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। কিন্তু কোম্পানির সকল স্টাফ থেকে শুরু করে কোম্পানির ভেতরের প্রত্যেকটা মানুষ জানবে আমি এই কোম্পানির সিইও। মৌ চমকে উঠল। এটার কি প্রয়োজন? আমি তো কোনো প্রয়োজন দেখছি না। আমি এবার ময়ের দিকে তাকালাম। আমার চোখে এখনও সেই পরিচিত আত্মবিশ্বাস। প্রয়োজন আছে মিসেস বদ্রা কি? আমি 5,000 কোটি টাকার জাপানিজ প্রজেক্টে গুরুত্ব দেইনি। এর কারণ ছিল আমি জানতাম যতই কষ্ট করি না কেন খান বাহাদুর কখনো এই প্রজেক্ট এমকে টেক্সটাইলের নামে আসতে দেবে না। মাসুদ খান আর মৌ দুজনেই চমকে উঠল। মাসুদ খান ধীরে ধীরে বললেন, সেটা আমি জানতাম ইলহাম, কিন্তু তুমি যদি ডিজাইনটা এত উন্নত মানের করতে যাতে দেশের সকল কোম্পানির সাথে টক্কর দেওয়া যেত, তাহলে। আমি এবার তাকে থামিয়ে দিয়ে বললাম, আমি জানতাম কোম্পানির ভেতরে খান বাহাদুরের একজন গুপ্তচর আছে। কথাটা শুনে মাসুদ খান স্থির হয়ে গেলেন। সেই গুপ্তচর আমাদের প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য খান বাহাদুরের কাছে পৌঁছে দিত। আমরা যতই কষ্ট করে কোনো প্রজেক্টের প্রস্তুতি নিতাম, শেষ মুহূর্তেই সেই তথ্য খান বাহাদুরের হাতে চলে যেত। তারপর তার ক্ষমতা, তার প্রভাব, তার ব্যবসায়িক রাজনীতির কাছে আমাদের সব পরিশ্রম ব্যর্থ হয়ে যেত। ময়ের চোখ ধীরে ধীরে বড় হয়ে উঠল। আমি আবারও বললাম, তাই 5,000 কোটি টাকার এই প্রজেক্টকে আমি কোরবানি দিয়েছি। মাসুদ খান নিঃশ্বাস আটকে তাকিয়ে রইলেন। কোরবানি? হ্যাঁ, সেই প্রজেক্টের মাধ্যমে আমি খান বাহাদুরের গুপ্তচরকে সামনে নিয়ে এসেছি। আর আপনারা নিজের চোখে দেখেছেন মিস্টার হাবিবুর রহমানকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। কথাটা শুনে মৌজন একেবারে নির্বাক হয়ে গেল। তার মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এই ছেলেটা অল্প শিক্ষিত একজন সাধারণ ফ্যাশন ডিজাইনার, তার মাথায় এত হিসাব কিভাবে আসে? একটা 5,000 কোটি টাকার প্রজেক্টকে ইচ্ছা করে কোরবানি দিয়ে একজন গুপ্তচরকে ধরার পরিকল্পনা, এটা কি কোনো সাধারণ কর্মচারীর চিন্তা? মৌ নিজের অজান্তেই আমার দিকে তাকিয়ে রইল। তার ভেতরে প্রথমবারের মতো একটা অস্বস্তিকর অনুভূতি জন্ম নিল। আমাকে সে যতটা সাধারণ ভেবেছিল হয়তোবা ততটা সাধারণ নয়। অন্যদিকে মাসুদ খানও গম্ভীর চিন্তায় ডুবে গেলেন। একজন সাধারণ কর্মকর্তা, একজন ফ্যাশন ডিজাইনার, অল্প পড়াশোনা করা একজন ছেলে,
তার মাথার ভেতরে এত নিখুঁত বিজনেস পলিটিক্স কিভাবে থাকতে পারে? কোম্পানির ভেতরের গুপ্তচরকে চিহ্নিত করা, তারপর একটি বড় প্রজেক্টকে পরিকল্পিতভাবে ব্যবহার করে তাকে ধরিয়ে দেওয়া, এটা কোনো সাধারণ মানুষের চিন্তা নয়। মাসুদ খান ধীরে ধীরে প্রশ্ন করলেন, তাহলে এখন তোমার টার্গেট কোথায়? এখন কোন প্রজেক্ট নিয়ে কাজ করবে? আমার চোখে এবার অন্যরকম এক আগুন জ্বলে উঠল। আমি চোয়াল শক্ত করে গর্বের সাথে বললাম, স্যার, আগামী 4 মাসের মধ্যে আমাদের কানাডিয়ান প্রজেক্টটা বুঝিয়ে দিতে হবে। এরপরে আমেরিকান কোম্পানির 20,000 কোটি টাকার একটা প্রজেক্টের জন্য আমি কাজ করব। কথাটা শুনে মাসুদ খান রীতিমতো স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। মনে মনে শুধু একটি প্রশ্নই ঘুরতে লাগলো, এটা আমি কিভাবে জানি? 4 মাস পরে আমেরিকান কোম্পানির 20,000 টাকার প্রজেক্টের কথা আমি জানলাম কিভাবে? মাসুদ খান ধীরে ধীরে বললেন, সেটার জন্য তো বাংলাদেশে বসে কাজ করলে হবে না, সরাসরি আমেরিকায় যেতে হবে। বাংলাদেশের যত বড় বড় কোম্পানি সেখানে যাবে, তারা সবাই তাদের ফ্যাশন ডিজাইন উপস্থাপন করবে। তার মধ্যে তিনি কিছুটা থেমে আবার বললেন, আর 2 মাস পর জাপানিজ কোম্পানির আরও 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট আছে। আমি এবার আরও দৃঢ়ভাবে দাঁড়ালাম। আমার চোখে বিন্দুমাত্র দ্বিধা নেই। স্যার, আমি ইলহাম মাহমুদ আপনাকে কথা দিচ্ছি, আগামী জাপানিজ কোম্পানির প্রজেক্ট এবং 4 মাস পরের 20,000 কোটি টাকার আমেরিকান প্রজেক্ট দুটোই এমকে টেক্সটাইলের পক্ষে আসবে। মাসুদ খান যেন কথাটা শুনে ভেতর থেকে শক্ত হয়ে গেলেন। তার চোখ এত বড় বড় হয়ে উঠল যেন বিস্ময়ে চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসবে। মাসুদ খান মনে মনে বললেন, এই আত্মবিশ্বাস, এই দৃঢ়তা, এই গর্জন করে ভবিষ্যৎ ঘোষণা করার ক্ষমতা, এটা কি সত্যি কোনো সাধারণ পরিবারের অল্প শিক্ষিত ছেলে? এই ছেলের কথাবার্তায় কোনোভাবেই মনে হয় না সে একজন সাধারণ ফ্যাশন ডিজাইনার। তার কথা বলার ভঙ্গি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সব কিছুই এমন যেন সে জন্ম থেকেই কোনো বিশাল সাম্রাজ্যের শাসক। মৌ নির্বাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। তার মনে একই প্রশ্ন। ইলহাম কোনোভাবেই সাধারণ হতে পারে না। মাত্র কয়েকদিনের মধ্যে একজন মানুষ কিভাবে পুরো অফিসের পরিবেশ বদলে দিতে পারে? কিভাবে একজন সাধারণ কর্মচারী পুরো কোম্পানিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে? কিভাবে তার একটি গর্জের 70 জন কর্মকর্তা নিস্তব্ধ হয়ে যেতে পারে? ময়ের বুকের ভেতর অজান্তে একটু অস্বস্তি তৈরি হলো। আমাকে সে এতদিন শুধু একজন অহংকারী বেদব বিরক্তিকর মানুষ হিসেবেই দেখেছে, কিন্তু আজ তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে প্রথমবারের মতো তার মনে হলো, এই মানুষটা হয়তো সত্যিই সাধারণ নয়। এই মানুষটার ভেতর এমন কিছু আছে যা সে এখনো বুঝে উঠতে পারেনি। আর আমি তখন আগের মতোই শান্ত, দুহাত পকেটের ভেতর, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস, মুখে সেই রহস্যময় হাসি। যেন আমি জানি এটা কেবল শুরু। খান বাহাদুরের সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য আমার আসল খেলা এখনো শুরুই হয়নি। মাসুদ খান অনেকক্ষণ নীরবে আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখন আর কোনো সন্দেহ নেই। ভাবলো আমি কোনো সাধারণ ছেলে নই। আমার প্রতিভা অসাধারণ, চিন্তাভাবনা অসাধারণ, আর ব্যবসায়িক রাজনীতি সেটা তো রীতিমতো ভয়ঙ্কর পর্যায়ের। একটি 5,000 কোটি টাকার প্রজেক্টকে কোরবানি দিয়ে কোম্পানির ভেতরের গুপ্তচরকে ধরে ফেলা, ভবিষ্যতে বড় বড় প্রজেক্টের জন্য আগেভাগে পরিকল্পনা করা, আর নিজের সিদ্ধান্তে পুরো কোম্পানিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, এসব কোনো সাধারণ মানুষের চিন্তা হতে পারে না। মাসুদ খান ধীরে ধীরে নিজের মতো করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এই কোম্পানিকে ভবিষ্যতে শক্ত হাতে ধরে রাখতে হলে শুধু আব্রাহাম থাকলেই হবে না, তার মেয়েকেও আব্রাহামের মতো শক্ত হতে হবে। ব্যবসা বুঝতে হবে, ব্যবসার রাজনীতি বুঝতে হবে, কখন কোথায় এক পা পিছিয়ে যেতে হবে আর কখন প্রতিপক্ষকে নিজের চালের মধ্যে আটকে দিতে হয় সেটা শিখতে হবে। আর সেই শিক্ষা দেওয়ার জন্য আব্রাহামের চেয়ে যোগ্য মানুষ আর কেউ হতে পারে না। মাসুদ খান এবার ময়ের দিকে তাকিয়ে বললেন, মৌ, আজকের পর থেকে তুই ইলহামের সাথে কাজ করবি। তার কাছ থেকে শিখবি বিজনেস কিভাবে করতে হয়, বিজনেস পলিটিক্স কিভাবে করতে হয়, আর কখন কিভাবে ব্যবসাকে নিয়ে খেলতে হয় পিএ হয়ে। কথাটা শুনে মৌ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে চোখ বড় বড় করে তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি এই কোম্পানির মালিকের মেয়ে। এই কোম্পানির ভবিষ্যৎ মালিক আমি সিও না হয়ে তোমাদের জামাইয়ের পিএ হয়ে কাজ করব? মাসুদ খান এবার একদম গম্ভীর হয়ে গেলেন। ইলহাম তোমার হাজব্যান্ড, তোমার হাজব্যান্ডের অধীনে কাজ করতে সমস্যা কোথায়? ময়ের মুখ মুহূর্তেই গোমরা হয়ে গেল। মাসুদ খান এবার আরও দৃঢ় গলায় বললেন, আর আমি যেটা একবার বলে দিয়েছি সেটা বলে দিয়েছি। কথাটা শেষ করে তিনি আর কোনো সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন।
দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই মৌ গোমরা মুখে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে স্পষ্ট লেখা, এই পৃথিবীতে তার বাবার মতো তার জীবনের সবচেয়ে বড় শত্রু আর কেউ নেই। আমি কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর ময়ের সেই গোমরা মুখ দেখে ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। হঠাৎ আমি দুহাত বাড়িয়ে ময়ের কোমর জড়িয়ে ধরলাম। এই, মৌ কিছু বোঝাটার আগে আমি একটানে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিলাম। ময়ের চোখ যেন বড় বড় হয়ে গেল। আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, আহ, কি আনন্দ লাগছে। এত কিউট সুন্দরী বউ যদি প্রতিদিন আমার সাথে কাজ করে, তখন কি আর কাজ করব, নাকি সারাদিন এই সুন্দরী বউয়ের সাথে ফ্ল্যাট করব? কথাটা শুনে ময়ের মুখ মুহূর্তেই রাগে লাল হয়ে গেল। আমার বুকের সাথে লেগে থাকা অবস্থাতেই আমার গলা চেপে ধরল। ইউ চিট! তুমি কোনো মানুষ নও, তুমি কোনো জাদুকর। আমার বাবাকে কি জাদু করে নিজের বশে রেখেছো? আমি গলা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা না করে বরং আরো হাসলাম। আমি জাদুকর হলে তুমি আমার চেয়ে বড় জাদুকর। মৌ চোখ কুঁচকে তাকালো। মানে? আমি তার মুখের আরো কাছে ঝুঁকে বললাম, তাই তো আমার সব জাদু তোমার বাবার উপর কাজ করে, কিন্তু তোমার উপর একটুও কাজ করে না। কথাটা শুনে ময়ের রাগ যেন আরো বেড়ে গেল। তার চোখ মুখে রাগ, বিরক্তি আর অসহায়ত্ব একসাথে ফুটে উঠল। সে আমাকে ছেড়ে দিয়ে কয়েক পা দূরে সরে গেল। তারপর দুহাত মাথায় দিয়ে বিরক্ত গলায় বলল, ধুর, বাবা কোন পাগলের পাল্লায় আমাকে ঝুলিয়ে দিল? একটু থেমে আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এটা একটা পুরো পাগল। আমি তার দিকে তাকিয়ে আবারও মুচকে হাসলাম। মৌ তখন বুঝতে পারল এই মানুষটার সাথে তর্ক করে যেতে সম্ভব নয়, কারণ সে যত রাগ করে আমি তত আনন্দ পাই, আর এই বিষয়টাই তাকে সবচেয়ে বেশি বিরক্ত করে। মৌ মনে মনে শুধু একটা কথাই বলল, আমার জীবনটা শেষ। হ্যাঁ আমি তখনও হাসছিলাম, কারণ আমার জীবনে প্রথমবারের মতো এমন একজন মানুষ এসেছে যাকে রাগানো যায়, বিরক্ত করা যায়, আবার যার রাগ দেখে ভীষণ আনন্দও হয়। দেখতে দেখতে কেটে গেল 2টা মাস। কানাডিয়ান কোম্পানির প্রজেক্টের কাজ অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে চলছিল। এরই মধ্যে মোট 40% পোশাক কানাডায় পৌঁছেও গেছে। বাকি 60% পোশাক আগামী 2 মাসের মধ্যে কানাডায় পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছিল পুরোদমে। কিন্তু আমার ব্যস্ততা যেন দিন দিন আরও বেড়েই চলছিল। সামনে 10,000 কোটি টাকার জাপানিজ প্রজেক্ট, তারপর ঠিক 2 মাস পর আমেরিকার 20,000 কোটি টাকার প্রজেক্ট। এসবের প্রস্তুতি। আমি নিজে আমেরিকায় যেতে পারবো না, কিন্তু আমার পরিকল্পনা, ডিজাইন আর প্রস্তুতি এমন হবে যাতে এমকে টেক্সটাইল অনায়াসে সেই প্রজেক্ট নিজেদের করে নিতে পারে। একদিন আমি নিজের কেবিনে বসে কাজ করছিলাম, অন্যদিকে মাসুদ খান তার কেবিনে ব্যস্ত ছিলেন। হঠাৎ আমার চোখ পড়ল, মৌ কান্নারত অবস্থায় টলতে টলতে অফিসে ঢুকছে। তার মাথায় হিজাব খুলে গেছে, চুল এলোমেলো, মুখে আতঙ্ক আর অপমানের ছাপ। দেখে মনে হচ্ছে কেউ তাকে ভীষণভাবে হেনস্থা করেছে, হয়তো কেউ তার গায়ে হাতও তুলেছে। মৌ কোনো দিকে না থেকে সোজা তার বাবার কেবিনে ঢুকে গেল। আমি দূর থেকে দৃশ্যটা দেখি দ্রুত উঠে দাঁড়ালাম। আমার বুকের ভেতর হঠাৎ এক অজানা অস্বস্তি তৈরি হলো। আমি দ্রুত মাসুদ খানের কেবিনে ঢুকে পড়লাম, কিন্তু সেখানে ঢুকে যা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মৌ তখন কান্নায় ভেঙে পড়ে বলছিল, বাবা, আবির আর তার 2 ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তারা 3 জন রাস্তায় আমাকে অনেক হেনস্থা করেছে, আমার হিজাব টেনে খুলে ফেলেছে। আর হাবিব তো আমাকে... কথাটা শেষ করতে পারল না মৌ। কান্নায় তার কণ্ঠ আটকে গেল। আমার চোখ মুহূর্তে রক্তবর্ণ হয়ে উঠল। আমি অস্থির হয়ে মৌয়ের দিকে তাকিয়ে বললাম, আবির তো কি করেছে মৌ? চুপ করে থেকো না, বলো মৌ, কি করেছে? আমার সে রাগী চোখ আর অস্থির কণ্ঠ দেখে মাসুদ খানও রীতিমতো চমকে উঠলেন। তিনি এমন আমাকে আর কখনো দেখেননি। মৌ কাঁদতে কাঁদতে বলল, আবির আমাকে থাপ্পড় মেরে বলেছে তার বাবার টাকার কাছে আমরা হেরে গেছি। তার বাবা আইন কিনে নিয়েছে, তাই তাদের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারিনি। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই আমার ভেতরের সমস্ত নিয়ন্ত্রণ যেন ভেঙে গেল। কুত্তার বাচ্চার এত বড় সাহস, সে আমার স্ত্রীর গায়ে হাত তুলেছে। আমার চোখে তখন আগুন জ্বলছিল, আমি তার হাতের কবজি কেটে ফেলবো। আমার সেই আত্মবিশ্বাসী গর্জন শুনে মৌ আর মাসুদ খান দুজনে স্তব্ধ হয়ে গেল। তাদের শরীরের লোম দাঁড়িয়ে গেল। এটা কোনো রাগী মানুষের চিৎকার ছিল না, এটা ছিল এমন এক গর্জন যার মধ্যে প্রতিশোধের আগুন স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সরাসরি ময়ের হাতের কবজি ধরে ফেললাম। তারপর পুরো অফিসের সামন দিয়ে তাকে টেনে নিয়ে গাড়িতে গিয়ে বসালাম। গাড়িতে বসেই আমি ময়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আবির এখন কোথায় থাকে জানো? মৌ ভয়ে আর অস্থিরতায় চোখ বড় বড় করে ফেললো। ওরা ওদের অফিসে থাকবে, আহমদ কনস্ট্রাকশনের মালিক ওরা। কিন্তু তুমি কোথায় যাবে ইলহাম? তুমি ওদের সাথে পেরে উঠবে না। বড় বড় যত সরকারি কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার, সবার সাথে ওদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমি কোনো উত্তর দিলাম না, শুধু চুপচাপ গাড়ি চালাতে থাকলাম। আমার মুখে কোনো কথা নেই, কিন্তু আমার চোখে এমন এক নীরবতা যা ময়ের ভিতরের আতঙ্ককে আরও বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো আহমেদ কনস্ট্রাকশনের হেড অফিসের সামনে। আমি গাড়ি থেকে নেমে মৌকে সাথে নিয়ে অফিসের মূল কক্ষে ঢুকতে গেলাম, কিন্তু প্রবেশপথেই কয়েকজন সিকিউরিটি আমাদের পথ আটকে দাঁড়ালো।
আমি ধীরে ধীরে তাদের দিকে তাকালাম। আমার চোখ দুটো ছিল রক্তবর্ণ। সিকিউরিটিদের মনে হলো এই চোখের দিকে তাকিয়ে থাকা মানেই যেন নিজের মৃত্যুর দিকে তাকিয়ে থাকা। ভেতর থেকে তাদের রুহু কেঁপে উঠল। তারা একে অপরের দিকে তাকিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। কেউ আর বাধা দেওয়ার সাহস পেল না। আমি মৌকে নিয়ে সোজা আহমেদ কনস্ট্রাকশনের এমডির কেবিনে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে আমরা দেখলাম আবির আর তার দুই ভাই বসে হাসাহাসি করছে। মৌকে রাস্তায় হেনস্থ করার ঘটনাগুলো মনে করেই তারা যেন সেই অপমানের স্মৃতিগুলো উপভোগ করছিল। ঠিক সেই মুহূর্তে দরজা দিয়ে মৌকে সাথে নিয়ে একজন অপরিচিত লোককে ঢুকতে দেখে আবিরের এক ভাই চিৎকার করে উঠল, এই তুই কে? এই ফালতু মহিলাকে নিয়ে এখানে ঢোকার সাহস তোকে কে দিয়েছে? কথাটা শেষ হওয়ার আগেই আমি এক মুহূর্ত দেরি করলাম না। ঝড়ের গতিতে আবিরের ছোট ভাইয়ের গলা চেপে ধরলাম। একটানে তাকে মাটি থেকে টেনে তুলে ফেললাম। তারপর ধাম করে এক আচারে তাকে মেঝেতে ফেলে দিলাম। পর মুহূর্তেই আমি তার উপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক ঘুষি মারতে শুরু করলাম। ঘুষির আঘাতে কিছুক্ষণের মধ্যেই তার মুখ রক্তাক্ত হয়ে গেল। তার নাক ফেটে গিয়ে ঠোঁটও থেতলে গেছে। সে মেঝেতে পড়ে কাতরাতে লাগলো। এটা দেখে আবিরের মেজো ভাই এগিয়ে আসতেই আমি ঘুরে দাঁড়ালাম। পরের মুহূর্তে তাকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় মেঝেতে ফেলে দিলাম। তার অবস্থাও একই, নাক মুখগুলো একেবারে থেতলে ফেলেছি। দৃশ্যটা দেখে ময়ের শরীর থরথর করে কাঁপতে লাগলো। আমার এমন ভয়াবহ রূপ সে আগে কখনো দেখেনি। তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা যেন সেই পরিচিত ইলহাম নয়। মৌ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার নিঃশ্বাসও ভারী হয়ে উঠল। আমি তখন রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলাম, আমার স্ত্রীর গায়ে হাত তোলার এত বড় সাহস তোদের কে দিয়েছে? আবি তখন আমার দিকে এগিয়ে আসতে নিল, কিন্তু আমি তাকে এমন আঘাত করলাম যে আবির ছিটকে মেঝেতে পড়ে গেল। তারপর পাশে থাকা আবিরের ল্যাপটপটা তুলে নিলাম। পর মুহূর্তে সে ল্যাপটপ দিয়েই আবিরের হাতের ওপর একের পর এক আঘাত করতে শুরু করলাম। একবার দুবার, তারপর বারবার। আঘাতের পর আঘাতে আবিরের হাত রক্তাক্ত হয়ে মেঝেতে নিস্তেজ হয়ে পড়ে রইল। আবিরের হাত একেবারে থেতলে দিয়েছি। হাতে সেই সকল হাড্ডিগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মনে হয়। আমার চোখে তখন আর কোনো দোয়া ছিল না। আমি বুক ফুলে গর্জন করে আবার বললাম, আল্লাহর কসম করে বলছি, আমি ইলহাম, আজকের পর যদি কেউ আমার স্ত্রীর দিকে চোখ তুলে তাকায় আমি তার চোখ তুলে ফেলবো। আর কেউ আমার স্ত্রীর দিকে আঙ্গুল তুললে আমি তার আঙ্গুল কেটে ফেলবো। আমার সাদা শার্টটা পুরোপুরি লাল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল শার্টটা কখনো সাদা ছিল না, তার আসল রঙই বুঝি লাল। তিন ভাইয়ের রক্তে আমার শরীর, হাত, মুখ সব কিছু রক্তাক্ত হয়ে গেছে। আমার সাদা পোশাকের উপর লেগে থাকা রক্তগুলো যেন কয়েক মুহূর্ত আগের ভয়াবহ সংঘর্ষের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই দৃশ্যের দিকে তাকিয়ে বয়ের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তার বুক গর্বে ফুলে উঠেছে। চোখের কোণে বেয়ে অজান্তে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মনের ভেতর থেকে একটাই কথা উঠে আসতে লাগলো, আমি তো এমনই একজন মানুষ চেয়েছিলাম যে আমার সুখে সুখী হবে, আমার দুঃখে দুঃখী হবে, যে আমার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে পারবে। ইলহাম, তুমি কি সত্যি সেই মানুষ যে আমার জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে, সব কিছু তছনছ করে দিতে পারে? মোয়া নিজেকে ধরে রাখতে পারলো না। সে কাঁদতে কাঁদতে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। তার বুকটা আমার পিঠের সঙ্গে শক্ত করে লেগে গেল। মনের ভেতর থেকে আবারও কথাটা উঠে এলো, হ্যাঁ, এটাই আমার স্বামী, যে আমার জন্য আজ আমার সবচেয়ে বড় শত্রুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। মোয়ের আলিঙ্গন অনুভব করে আমি আর এক মুহূর্তের জন্য যেন স্থির হয়ে গেলাম। অন্যদিকে মাটিতে পড়ে থাকা আবির কষ্টে শরীর নাড়াতেও পারছে না। কোনো মতে আমার দিকে তাকিয়ে রাগের যন্ত্রণায় অপমানে গর্জে উঠল, তুই কে? আর মৌ তোকে কেন জড়িয়ে ধরেছে? আমাদের এই অবস্থা তুই কেন করেছিস? আমি আর আমার বাবা তোর অস্তিত্ব মুছে দেব। তুই আমার একটা হাত একেবারে অকেজো করে দিয়েছিস। আমার চোখ তখনও রক্ত লাল। আমি ধীরে ধীরে হাঁটু গেড়ে আবিরের সামনে বসলাম। তারপর আবিরের দিকে ঝুঁকে ঠান্ডা গলায় বললাম, আমার একটা ছবি তুলে নে। তোর বাবা শহীদুল আহমেদকে আমার এই ছবি দেখাবি। এরপর যদি তোর বাপের ক্ষমতা থাকে তাহলে তাকে বলিস আমার মাথার একটা চুল ছিঁড়ে দেখাতে। কথাগুলো শুনে ময়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। ভাবলো এই মানুষটা, এই আব্রাহাম, তার জন্য কিভাবে লড়াই করছে। তার স্বামীর তার দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ তুলে ফেলার হুমকি দিচ্ছে। কেউ তার দিকে আঙ্গুল তুললে সে আঙ্গুল কেটে ফেলার কথা বলছে। আর তার সবচেয়ে বড় শত্রুর তিন ভাইকে রক্তাক্ত করে মাটিতে ফেলে রাখতেও একটুও ভয় পাচ্ছে না। ময়ের চোখের জল এবার আর থামলো না। সে আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। তার বুকের ভেতর গর্ব, ভালোবাসা আর অদ্ভুত এক আবেগ একসঙ্গে ঝড় তুলল। এই মানুষটা শুধু আমার স্বামী নয়, এই মানুষটা আমার ঢাল, আমার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মতো একজন মানুষ। আমি এবার আরও একটু আবিরের দিকে ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তোর বাপকে বলবি তোদের তিন ভাইয়ের অবস্থা করেছি আমি, আব্রাহাম খান ইলহাম। নামটা কানে যেতেই আবিরের শরীর যেন হঠাৎ জমে গেল। তার রুহ কেঁপে উঠল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে হলো বুকের ভেতরের কলিজাটা কেউ শক্ত করে মুঠোর মধ্যে চেপে ধরেছে। আব্রাহাম খান ইলহাম,
এই নামটা যেন তার কানে কোনো সাধারণ মানুষের নাম হয়ে পৌঁছালো না। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে সে এতক্ষণ শুধু একজন উম্মাদ স্বামী ভেবেছিল, কিন্তু এখন তার মনে হলো আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। ময়ের হাতের কবজি শক্ত করে ধরে রক্তাক্ত শরীর, রক্তে লাল হয়ে যাওয়া শার্ট আর কঠিন মুখ নিয়ে অফিস থেকে বের হয়ে গেলাম। এদিকে মাসুদ খান একের পর এক আমাকে ফোন করে যাচ্ছিল, কিন্তু ফোন রিসিভই হচ্ছিল না। মাসুদ খানের বুকের ভেতর অজানা আশঙ্কা জমে উঠছিল। সে মনে মনে ভাবছিল, আমি আগেই জানতাম আবিরের সঙ্গে ঝামেলা বাড়ালে বড় বিপদ হবে। আব্রাহাম আমার কথা না শুনে সেখানে গেল কেন? এখন কি হয়েছে ছেলেটার? কিন্তু সে জানতো না আমার ফোনটা গাড়িতেই পড়ে আছে, তাই কোনো ফোনই আমার কানে পৌঁছাচ্ছিল না। অবশেষে আমি সরাসরি বাড়িতে চলে এলাম। সেখানে মাসুদ খানের সামনে বসেছিল ময়ের মা আয়েশা খান। তার পাশে ছিল ময়ের মামা মামি, মামাতো ভাই ও মামাতো বোন। হঠাৎ দরজা দিয়ে মৌকে সঙ্গে নিয়ে আমাকে ঢুকতে দেখে সবাই থমকে গেল। আর আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে মাসুদ খানের বুকের ভেতরটা যেন হঠাৎ কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে উঠে দৌড়ে আমার কাছে চলে এলো। আমার শরীর ভালো করে দেখে আতঙ্কিত গলায় বলে উঠল, তোমার কি হয়েছে ইলহাম? তুমি ভালো আছো তো? আমি আগেই জানতাম তুমি ওদের সঙ্গে পেরে উঠবে না। আমাকে জিজ্ঞেস না করে কেন গেলে ওখানে? আমি কোনো উত্তর দিলাম না। চুপচাপ ময়ের হাত ছেড়ে দিয়ে ধীর পায়ে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করলাম। আমার মুখে কোনো কথা নেই, কোনো ভয় নেই, শুধু আমার রক্তে ভেজা সাদা শার্টটা যেন পুরো ঘটনার উত্তর দিয়ে দিচ্ছে। আয়েশা খান ছেলের মতো জামাইয়ের সে অবস্থা দেখে উৎকণ্ঠিত হয়ে বলে উঠলেন, মৌ, জামাইয়ের অবস্থা তো ভালো না, তাকে হাসপাতালে না নিয়ে এখানে কেন নিয়ে এসেছিস? পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, শরীরে মনে হচ্ছে অনেক আঘাত লেগেছে। মৌ তখন আর নিজেকে সামলাতে পারল না। কান্নায় ভেঙে পড়ে সে বলে উঠল, মা বাবা, আর শরীরে যে রক্ত দেখছো, এগুলো তোমাদের জামাইয়ের রক্ত না। কথাটা শুনে ঘরের পরিবেশ মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেছে। মাসুদ খান স্থির হয়ে গেলেন। আয়েশা খানের মুখের সমস্ত রং যেন মুহূর্তের মধ্যেই ফিকে হয়ে গেল। পাশে বসে থাকা ময়ের মামা মামি, মামাতো ভাই ও মামাতো বোন সবাই একসঙ্গে থমকে গেল। কারো মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আয়েশা খান কাপা গলায় জিজ্ঞাসা করলেন, তাহলে এগুলো কিসের রক্ত, কার রক্ত? মৌ চোখের পানি মুছে কাপা গলায় বলল, মা, এগুলো আবির আর তার দুই ভাইয়ের রক্ত। কথাটা শুনে ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। মাসুদ খান এক দৃষ্টিতে ময়ের দিকে তাকিয়ে রইলেন। আয়েশা খানের ঠোঁট কাঁপতে লাগলো। ময়ের মামা মামি একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে তখন শুধু আতঙ্ক। মৌ ধীরে ধীরে একে একে সব কিছু খুলে বলল। আবির আর তোর দুই ভাই কিভাবে রাস্তায় তাকে হেনস্থা করেছে, কিভাবে তার হিজাব টেনে খুলে দিয়েছে, কিভাবে আবির তাকে থাপ্পড় মেরেছে, আর কিভাবে আমি সেখানে গিয়ে একে একে তিন ভাইকে রক্তাক্ত করে ফেলে এসেছি। আবিরের হাতের ওপর ল্যাপটপ দিয়ে আঘাত করে তার হাতে একেবারে অকেজো করে দেওয়ার কথাটা মৌ বলল। সব কিছু শুনতে শুনতে ঘরের মানুষগুলোর মুখে যেন রক্তের চিহ্ন রইল না। আয়েশা খান একবার চোখ বন্ধ করলেন, তারপর ধীরে ধীরে চোখ খুলে আমার রুমের দিকে তাকালেন। তার গলা শুকিয়ে গেছে। ময়ের মামা মহিবুল আলমের বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। যে ছেলেটাকে তারা কিছুক্ষণ আগে একজন সাধারণ কর্মচারী ভেবেছিল, সেই ছেলেটা একা গিয়ে শহীদুল আহমেদের তিন ছেলেকে রক্তাক্ত করে এসেছে। মীরা বেগমেরও হাত কাঁপতে লাগলো। তার পাশে বসে থাকা আকাশ ও নিহা একেবারে নিশ্চুপ। তাদের চোখে আতঙ্ক স্পষ্ট, কারণ তারা বুঝতে পারছিল এই মানুষটা সাধারণ কেউ নয়। ময়ের কথা শেষ হওয়ার পরে কয়েক মুহূর্ত ঘরের মধ্যে কোনো শব্দ হলো না, শুধু সবার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। মাসুদ খান ধীরে ধীরে আমার রুমের দিকে তাকালেন, তার চোখে বিস্ময়, ভয় আর গভীর চিন্তার ছাপ। তারপর তিনি ধীরে ধীরে মৌ ও আয়েশা খানের দিকে তাকিয়ে বললেন, ইলহাম কোনো সাধারণ ছেলে হতে পারে না। কিছুক্ষণ থেমে তিনি আবারও বললেন, ইলহাম হয় কোনো সাম্রাজ্যের রাজা, না হয় কোনো শাসক। মৌ আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল না। দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখ আটকে গেল আমার ওপর। আমি তখন শার্ট খুলে দাঁড়িয়ে আছি। আবিরের ভাইদের সঙ্গে মারামারি করতে গিয়ে তাদের দাঁতের আঘাতে আমার হাতের চামড়া বেশ কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। হাতের ক্ষত থেকে তখনও টুপটুপ করে রক্ত পড়ছে। দৃশ্যটা দেখে ময়ের বুকটা কেঁপে উঠল। সে সঙ্গে সঙ্গে এগিয়ে এসে আমার হাতটা ধরে ফেলল। উদ্বিগ কণ্ঠে বলে উঠল, তোমার তো হাত অনেক কেটে গেছে, কি অবস্থা হয়েছে দেখেছো? কিভাবে রক্ত পড়ছে? কি দরকার ছিল সেখানে গিয়ে ওদের সঙ্গে মারামারি করার? আমি ধীরে ধীরে ময়ের দিকে তাকালাম। আমার চোয়াল শক্ত হয়ে উঠল। কেউ আমার স্ত্রীকে রাস্তায় অপমান করবে, হেনস্থা করবে, তার গায়ে হাত দেবে, আর আমি সব জেনে শুনে চুপ করে থাকবো? আমি কাপুরুষ নই মৌ। কথাগুলো শুনে মৌ যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আমার প্রতিটি শব্দ তার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করলো। এটা কোনো সাধারণ কথা ছিল না, এটা ছিল একজন স্বামীর নিজের স্ত্রীর প্রতি সম্মান, তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি, তার নিরাপত্তার জন্য নিজের শরীরকে ক্ষতকে তুচ্ছ করে দেওয়ার মতো ভালোবাসা।
ময়ের বুকের ভেতরটায় অদ্ভুত এক অনুভূতিতে ভরে গেল। আমি আবারও বললাম, আমার হাত কেটেছে, তাতে তোমার খুশি হওয়ার কথা। আমি তো তোমার জীবনের একটা আপদ। কথাটা শুনতে ময়ের চোখ ভিজে উঠল। হঠাৎ তার মনে পড়ে গেল আমার সঙ্গে করা নিজের অহংকারী আচরণগুলো। কতবার আমাকে অপমান করেছে, কতবার তুচ্ছ করেছে, কতবার আমাকে শুধু একজন সাধারণ কর্মচারী ভেবে কথা বলেছে। মৌ মনে মনে ভাবল, আসলে টাকা পয়সা ধন দৌলত জীবনে কিছুই না যদি সত্যিকারের মানুষ না থাকে, যদি সত্যিকারের ভালোবাসা না থাকে। আব্রাহামের অন্তর, তার স্ত্রীর জন্য যে সম্মান, আমার জন্য যে সম্মান, সেটা 1000 কোটি টাকা খরচ করেও কারো কাছ থেকে পাওয়া যাবে না। মৌ আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, এত শক্ত করে যেন এক মুহূর্তের জন্য ছেড়ে দিলেই সে আমাকে হারিয়ে ফেলবে। আমি অবাক হয়ে গেলাম। আমার চোখ বড় বড় হয়ে উঠল। মনে মনে ভাবলাম, হঠাৎ কি হলো এই মেয়েটার? এভাবে ভালোবাসার চাদরে আমাকে জড়িয়ে ধরছে কেন? কিছুক্ষণ চুপ করে রইলাম। ময়ের মাথা তখন আমার বুকের সঙ্গে লেগে আছে। আমি ধীরে ধীরে বলে উঠলাম, মৌ ছাড়ো, আমি গোসল করব, ফ্রেশ হব। মৌ আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বলল, যেখানে মাথা রেখেছি সেটা আমি রেজিস্ট্রি করে কিনে নিয়েছি। সারা জীবন এই স্থানটা আমার। বেশি তর্ক করো না। কথাটা শুনে আমার মুখে অজান্তে একটা মুচকি হাসি ফুটে উঠল। এই হাসি টাকা দিয়ে কেনা যাবে না। এই হাসি পেতে অপরন্ত ভালোবাসা লাগে, আর সেই ভালোবাসা সবার মধ্যে থাকে না। হয়েছে, জীবন অনেক সময় আছে তোমার সেই স্থানে মাথা রাখার জন্য। কথাটা শুনে ময় কোনো জবাব দিল না, শুধু মাথা তুলে আমার দিকে তাকালো। তারপর হঠাৎ আমাকে ঠেলে বাথরুমের দিকে নিয়ে যেতে যেতে বলল, চলো, তোমাকে গোসল আমি করিয়ে দেব। আমি সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে দুষ্টুমি করে বললাম, না না না, তোমার কথাগুলো আমার কাছে রহস্যময় লাগছে। তুমি কোনোভাবে আমার ইজ্জত লুট করার চেষ্টা করছো না তো? কথাটা শুনে ময়ের মুখ রাগে লাল হয়ে গেল, লজ্জায় চোখ দুটো নেমে গেল। পরক্ষণে এসে আমার বুকে কয়েকটা কিলঘুষি মেরে বলল, তুমি একটা আস্ত পাগল, কুত্তা, গন্ডার। রাগে কথাগুলো বলল, তার চোখের কোণে তখন অজান্তেই জল চিকচিক করছিল। আমি নিজেকে সামলাতে পারলাম না। ময়ের 2 হাতের কবজি ধরে ফেললাম। তারপর একটানে তাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বললাম, বদরাগী পাগলি, তোমাকে রাগাতে আমার খুব আনন্দ লাগে। মৌ কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মুখে রাগ, লজ্জা আর অদ্ভুত এক মায়া একসঙ্গে মিশে গেল। শেষ পর্যন্ত আমাকে সে নিজের হাতে যত্ন করে গোসল করিয়ে দিল। আমি কোনো কথা বললাম না, চুপচাপ ময়ের দিকে তাকিয়ে রইলাম। এত যত্ন, এত মায়া, এত ভালোবাসা, এসব পেয়ে আমার মনটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে উঠল। অন্যদিকে খান বাহাদুর তার অফিসের বিশাল কনফারেন্স রুমে একে একে তার সকল ফ্যাশন ডিজাইনারকে ডেকে পাঠিয়েছে। মুহূর্তের মধ্যেই ঘরটি দেশের অভিজ্ঞ দক্ষ ডিজাইনারদের উপস্থিতিতে পূর্ণ হয়ে গেল। কিন্তু এতজন দক্ষ মানুষটির উপস্থিতিতেও খান বাহাদুরের মুখে স্বস্তির কোনো ছাপ নেই, বরং তার চোখে মুখে ফুটে উঠেছে অদৃশ্য এক চাপা উত্তেজনা। হঠাৎ তিনি টেবিলের উপর 2 হাত আশ্রে দিয়ে গর্জে উঠলেন, আমার কোম্পানিতে বাংলাদেশের যত ফ্যাশন ডিজাইনার আছে সবাইকে নোটিশ পাঠিয়ে দাও। শুধু তারা নয়, তাদের পরিচিত যত বড় বড় ফ্যাশন ডিজাইন আছে বাংলাদেশের প্রত্যেকজনকে আমার জন্য কাজ করতে হবে। ঘরের সবাই চুপ হয়ে গেল। খান বাহাদুরের চোখ দুটো তখন আগুনের মতো জ্বলছে। সামনে 10,000 কোটি টাকার জাপানিজ প্রজেক্ট, এরপর আমেরিকার 20,000 কোটি টাকার প্রজেক্ট, এগুলোর একটাও আমি হাতছাড়া করতে পারবো না, কোনোভাবেই না। তখন অনেক কিছুটা অবাক হয়ে বলল, দাদু, তুমি এত ভয় পাচ্ছ কেন? এই প্রজেক্ট আমরাই পাবো। বাংলাদেশে আর কোনো কোম্পানি আছে যারা আমাদের সঙ্গে টক্কর দিতে পারে? অনেকের কথা শেষ হওয়ার আগেই খান বাহাদুর তেলে বেগুনে জ্বলে উঠলেন। স্টপ। তার গর্জনে পুরো কনফারেন্স রুম কেঁপে উঠল। খান বাহাদুর ধীরে ধীরে অনেকের দিকে তাকিয়ে বললেন, আর একটা কথাও বলবে না। এই খান বাহাদুরের জীবনে ভয় নামের কোনো শব্দ নেই। খান বাহাদুর ভয় দেখায়, ভয় পায় না। কথাগুলো বলার সময় তার চোখে অহংকারের আগুন জ্বলছিল। কিন্তু এই প্রজেক্ট আমার সম্মানের বিষয়, তাই যেভাবেই হোক প্রজেক্টটা আমার কোম্পানিতেই আসতে হবে। আগামী পরশুদিন জাপানিজ কোম্পানির টেন্ডার জমা দেওয়ার দিন। তার আগেই আমাদের এমন ডিজাইন তৈরি করতে হবে যাতে অন্য কোনো কোম্পানি আমাদের ধারে কাছেও আসতে না পারে। কারণ এই 2টা প্রজেক্ট শুধু দরদাম আর কোয়ালিটির উপর নির্ভর নয়, যতই দাম হোক না কেন এর ডিজাইন কোয়ালিটি হাই স্ট্যান্ডার্ড হতে হবে। তখন ঐশী ধীরে ধীরে বলে উঠল, দাদু, তাহলে ফ্যাশন ডিজাইনার একে কিংয়ের সঙ্গে যোগাযোগ করলে কেমন হয়? তার পোশাকের ডিজাইনগুলো তো ওয়ার্ল্ড ক্লাস। এবার খান বাহাদুরের মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল। তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, একে কিংকে খান গ্রুপের পক্ষ থেকে মেল করা হয়েছে, কিন্তু শুনেছি সে বাংলাদেশের কোনো কোম্পানির মেল
পর্যন্ত গ্রহণ করে না, বাংলাদেশের কোনো কোম্পানির জন্য কাজও করে না। একটু থেমে তিনি আবার বললেন। যদি সে বংশগতভাবে বাংলাদেশি, খান বাহাদুরের চোখে আবারও কঠোরতা ফিরে এলো। যেহেতু একে কিং বাংলাদেশের কোনো কোম্পানির জন্য কাজ করে না, তাই তার ডিজাইন পাওয়ার আশায় বসে থাকলে চলবে না। আমাদের নিজেদের ডিজাইন দিয়েই কাজ করতে হবে। আমাদের লোকজনকে দিয়েই এমন একটি ডিজাইন তৈরি করতে হবে যেটা হবে ওয়ার্ল্ড ক্লাস, হাই কোয়ালিটির, অসাধারণ। তার গর্জনে ঘরের সবাই বুঝে গেল এই প্রজেক্ট খান বাহাদুরের কাছে শুধু একটা ব্যবসায়িক চুক্তি নয়, এটা তার অহংকারের প্রশ্ন। অন্যদিকে রাতের খাবারের টেবিলে সবাই একসঙ্গে বসেছি। মাসুদ খান, আমি, মৌ, আয়েশা খান, মীরা বেগম, তার স্বামী, সন্তান সবাই সেখানে উপস্থিত। আমার হাত তখনও ব্যথায় কাতর। আবিরের ভাইদের সঙ্গে সংঘর্ষতে আমার হাত কেটে গিয়েছিল, ফলে নিজের হাতে খাওয়া আমার জন্য বেশ কষ্টকর হয়ে উঠেছিল। বিষয়টি লক্ষ্য করে আয়েশা খান মমতা ভরা কণ্ঠে বললেন, এলহাম বাবা, তুমি আমাকে দাও, তুমি তো হাত দিয়ে খেতে পারবে না, আমি তোমাকে খাইয়ে দেই। কথাটা শুনে আমি কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেলাম। আমার চোখের কোণ অজান্তে জল চিকচিক করে উঠল। খুব অল্প বয়সে আমি আমার মাকে হারিয়েছি। সেই ছোট্ট বয়সেই আমার ছোট্ট বনিশা মাঝে মধ্যেই আমাকে নিজের হাতে খাইয়ে দিত। আয়েশা খানের কণ্ঠে যেন হঠাৎ করে সে পুরনো মায়ের ছায়া খুঁজে পেলাম। কিন্তু তার আগেই মৌ মুখ গোমরা করে মায়ের দিকে তাকিয়ে বলল, যাও, তোমাকে খাইয়ে দিতে হবে না, আমার হাজবেন্ডকে আমি খাইয়ে দেব। কথাটা বলেই মৌ নিজ হাতে খাবার তুলে আমার মুখের সামনে ধরল। আমি কিছুক্ষণ মৌয়ের দিকে তাকিয়ে রইলাম, তারপর নিঃশব্দে খাবারটা মুখে তুলে নিলাম। মৌ একের পর এক লোকমা তুলে আমাকে খাইয়ে দিতে লাগলো। বিষয়টি আমার ভেতরে অদ্ভুত এক অনুভূতি তৈরি করলো। নিজের স্ত্রী আমাকে এভাবে যত্ন করে খাইয়ে দিচ্ছে, এই অনুভূতিটা আমার কাছে যেন অচেনা, অথচ অসম্ভব মায়াময়। মৌয়ের এই পরিবর্তন দেখে মাসুদ খান ও আয়েশা খান দুজনেই মুসকে মুসকে হাসতে লাগলেন। আয়েশা খান ধীরে ধীরে মাসুদ খানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, তোমার মেয়ে কিন্তু একেবারে স্বামী ভক্ত হয়ে গেছে, একেবারে ঘরের বউয়ের মতো কথাবার্তা শুরু করেছে। মাসুদ খান মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আয়েশা খান এবার আরও নিচু গলায় বললেন, এলহাম, এই পারবে আমাদের মেয়েটাকে আগলে রাখতে? মাসুদ খান স্ত্রীর দিকে তাকালেন। আয়েশা খানের চোখে তখন মায়া। কোনোদিন যদি আমরা অকালে মারা যাই তাহলে এই এলহামি কি আমাদের মেয়েকে আগলে রাখবে? পৃথিবীর কোনো অপশক্তি এই আমাদের মেয়ের কোনো ক্ষতি করতে পারবে? মাসুদ খান কিছু বললেন না, শুধু দূরে বসে থাকা আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখন এক অদ্ভুত বিশ্বাস। খাবার শেষ হওয়ার কিছুক্ষণ পর আমি একা ছাদে চলে গেলাম। মৌ রুমে এসে দেখলো আমি নেই। সে আশেপাশে তাকালো, কিন্তু কোথাও দেখতে পেল না। হঠাৎ তার চোখ পড়ল আমার মোবাইলের দিকে। ফোনের স্ক্রিনে ভেসে উঠছে একটি নাম, ঈশা। ময়ের চোখ মুখে মুহূর্তেই পরিবর্তন চলে এলো। এই নামটি সে আগে কখনো শোনেনি। তার চোখ দুটো ধীরে ধীরে লাল হয়ে উঠল। মৌ ফোনটি হাতে তুলে নিল, তারপর কিছুক্ষণ দ্বিধা করে কলটি রিসিভ করলো। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো। ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? ভাইয়া, তোমার কি অবস্থা? তোমার তো কোনো খোঁজ খবর নেই। মৌ এবার বুঝতে পারলো এটা আমার ছোট বোন। সে শান্ত গলায় জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, আমি তোমার ভাইয়া না, তোমার ভাবি বলছি। ওপাশে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এলো। তারপর মেয়েটির কণ্ঠে স্পষ্ট বিস্ময়। কি বললেন? মৌ ঠোঁট বাঁকিয়ে বলল, আমি তোমার ভাবি। ঈশা যেন কয়েক মুহূর্তের জন্য কথাই হারিয়ে ফেলল। তারপর অভিমানী কণ্ঠে বলে উঠল, আমি 4 মাস ধরে ভাইয়াকে ফোন দেইনি, আর এই 4 মাসের মধ্যে ভাইয়া গোপনে বিয়ে করে ফেলেছে, আমাকে একবারও জানালো না। মৌ চুপ করে রইল। ঈশা অভিমান করে বলল, ভাবি, ভাইয়াকে বলে দেবেন ভাইয়ের সঙ্গে আমার আর কোনো কথা নেই। বিয়ে করে আমাকে না জানিয়ে কাজটা ভাইয়া একদম ভালো করেনি। কথাটা বলে ঈশা ফোন কেটে দিল। ঠিক সেই মুহূর্তে আমি রুমে ঢুকলাম। মই রাতে নিজের ফোন দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কে ফোন করেছে? আমার মোবাইল দিয়ে কার সঙ্গে কথা বললে? মৌ ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার ঠোঁটে তখন অদ্ভুত এক হাসি। তোমার আদরের ছোট বোন। আমি থমকে গেলাম। মৌ এবার একটু গম্ভীর মুখ করে বলল, তুমি বিয়ে করেছো অথচ তোমার বোনকেই বলনি, তাই তোমার উপর রাগ করেছে, বলেছে তোমার সঙ্গে আর কথা বলবে না। তখন আমি সঙ্গে সঙ্গে ঈশাকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে ফোন রিসিভ হলো। ফোন ধরে ঈশার আগে ফুসতে বসতে আমার উপর অভিমান ঝাড়তে শুরু করলো। তুমি আমাকে বিয়ে কথাটা পর্যন্ত জানালে না? আমি কি তোমার আপন বোন না? 4 মাস ধরে তোমার সঙ্গে কথা বলিনি বলে তুমি গোপনে বিয়ে করে ফেলবে আর আমাকে জানাবে না? আমি বেশ কিছুক্ষণ চুপচাপ ঈশার রাগ, অভিমান আর অভিযোগ শুনলাম। তারপর ধীরে ধীরে সব কিছু খুলে বললাম। কিভাবে পরিস্থিতির কারণে
আমাকে হঠাৎ করে বিয়ে করতে হয়েছে, কেন আমি কাউকে কিছু জানাতে পারিনি। সব কিছু একে একে বুঝিয়ে বললাম। কিছুক্ষণ পর ঈশার কণ্ঠের রাগ ধীরে ধীরে নরম হয়ে এলো। অভিমানী গলায় বলল, ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম, কিন্তু ভাবিকে আমার সঙ্গে কথা বলিয়ে দিবে। আর হ্যাঁ, আমাকে না জানিয়ে বিয়ে করার অপরাধ এত সহজে ভুলে যেও না। আমি হেসেই ফেললাম। এরপর দুই ভাই বোনের মধ্যে শুরু হলো সেই চিরচেনা খুনসুটি। একজন আরেকজনকে টিটকারি দিচ্ছি, পুরনো কথাগুলো মনে করিয়ে দিচ্ছি, কখন অভিমান করছি, আবার মুহূর্তে হেসে উঠছি। মো আমাদের কথোপকথনে যোগ দিল। প্রথম ঈশা কিছুটা লজ্জা আর সংকোচ নিয়ে ভাবির সঙ্গে কথা বললেও খুব অল্প সময়ের মধ্যেই সেই সংকোচ কোথায় যেন হারিয়ে গেল। মোয়ের সঙ্গে ঈশার কথাবার্তায় এমন এক আপন ভাব তৈরি হলো যেন আজ প্রথম তারা কথা বলছে না, বরং বহুদিনের পরিচিত। কিছুক্ষণ পর ফোন রেখে আমি বিছানায় শুয়ে পড়লাম। মো শোয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আমি একটু দূরে গিয়ে শুয়ে পড়তেই মো সঙ্গে সঙ্গে আমার বাহু টেনে ধরল। তুমি এভাবে শুয়েছো কেন? আমি ভান করে অবাক হয়ে তাকালাম। কেন? এভাবে শুয়েছি বলে কি কোনো অপরাধ করেছি? মো গম্ভীর মুখে বলল, তুমি এভাবে শুলে আমি আমার এই স্থানে মাথা রাখবো কিভাবে? বলছি না তোমার বুকেই তো মাথা রেখে ঘুমাবো। আমার ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটে উঠল। ধীরে ধীরে মোয়ের দিকে তাকিয়ে বললাম, এমন সুন্দরী বউ যদি বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, তাহলে নিজেকে কন্ট্রোল করা তো অনেক কষ্টকর হয়ে যাবে। কথাটা শুনে মোয়ের মুখ মুহূর্তের মধ্যেই লজ্জায় লাল হয়ে উঠল। সে আর কোনো কথা না বলে আমার বুকে মুখ গুজে দিল। আমি যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। তোমার এই লজ্জামাখা মুখটা দেখলেও নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। আবার মাঝে মধ্যে যখন তোমার সে রাগী মুখটা দেখি, তখন তো আরও কঠিন হয়ে যায়। মই এবার লজ্জায় একেবারে কুঁকড়ে গেল। সে আমার বুকে মুখ আরও শক্ত করে গুজে দিয়ে বিড়বিড় করে বলল, আমি কি তোমাকে বলছি নিজেকে কন্ট্রোল করতে? নিজে যদি নিজের অধিকার আদায় করে নিতে না পারো, তাহলে আমি কেন তোমাকে তোমার অধিকার দিতে যাব? কথাটা শুনে আমি হঠাৎ চমকে গেলাম। ময়ের মাথা আমার বুকের ওপর স্থির হয়ে রইল। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর আমি ধীরে ধীরে মৌকে নিজের বাহু থেকে তুলে নিলাম। দুহাত দিয়ে কবজি ধরে ময়ের ওপর ঝুঁকে পড়লাম। আমার চোখে তখন দুষ্টুমি মেশানো এক অদ্ভুত হাসি। তার মানে নিজেকে সঁপে দিচ্ছ? ময়ের চোখ মুহূর্তে বড় বড় হয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে আমার হাত থেকে নিজের কবজি ছাড়িয়ে নিয়ে দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো। ছি, তোমার মুখে কি কিছুই আটকায় না? কিভাবে কথা বলো তুমি? তোমার একটুও লজ্জা করে না? আমি হেসে ফেললাম। স্ত্রীকে এভাবে লজ্জায় কুঁকড়ে যেতে দেখলে আমার ভীষণ আনন্দ লাগে। ময়ের রাগে মুখ, লজ্জায় লাল হয়ে যাওয়া কাল, আর কথা বলতে না পেরে মুখ লুকিয়ে ফেলা, সব কিছু আমার কাছে অদ্ভুত মায়াময় লাগছিল। আমি ধীরে ধীরে ময়ের হাত ছড়িয়ে তার মুখের দিকে তাকালাম। তারপর বললাম, তোমাকে লজ্জা দিতে আমার খুব ভালো লাগে। মো আবারও লজ্জায় মুখ ফিরিয়ে নিল। আমি আর তাকে বিরক্ত করলাম না, শুধু ধীরে ধীরে নিজের বুকে টেনে নিলাম। মো আরও কোনো আপত্তি করলো না। আমার বুকের ওপর মাথা রেখে সে চুপচাপ শুয়ে রইল। দুজনের মাঝে কোনো বড় বড় কথা ছিল না, ছিল না কোনো প্রতিশ্রুতির ভারী শব্দ। শুধু ছিল একে অপরের কাছাকাছি থাকার উষ্ণতা, লজ্জা মেশানো হাসি, ছোট ছোট খুনসুটি, আর এমন এক সম্পর্ক যেখানে অভিমান ও ভালোবাসার মতনই আপন। একটা সময় দুজনেই জমলাম ভালোবাসার সেই সমুদ্রে, যেখানে শুধু ভালোবাসার ভালোবাসা। সেই সমুদ্রে দুজন ডুবে গেলাম। এরপর মো আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল, আর আমি আমার স্ত্রীকে বাহুর মধ্যে আগলে রেখে চোখ বন্ধ করলাম। পরদিন ভোরের আলো জানালার পর্দা ভেদ করেই মই চোখে পড়তেই ধীরে ধীরে তার ঘুম ভেঙে গেল। ঘুম চড়ানোর চোখ মেলে মো কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর নিজের অবস্থান বুঝতে পেরে তার ঠোঁটের কোনো অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠল। সে পুরোপুরি আমার বুকে আষ্টে পেষ্টে জড়িয়ে আছে। তার মাথা আমার বুকের উপর, আর আমার একটি বাহু তাকে শক্ত করে আগলে রেখেছে। মো কিছুক্ষণ আর নড়ল না। আজ তার ঘুম থেকে উঠতেই ইচ্ছেই করছিল না। মনে হচ্ছিল এই বুকের ওপর মাথা রেখে যদি সারা জীবন এভাবে শুয়ে থাকা যেত। আমি ধীরে ধীরে নড়তে চাইলে মো চোখ বন্ধ করে রেখেই আমার জামা আঁকড়ে ধরল। এমন করছো কেন? আমি থেমে গেলাম। মো চোখ না খুলে অভিমানী গলায় বলল, কতদিন পর স্বামীর বুকে শান্তিতে ঘুমাচ্ছি, তাতেও তোমার ভালো লাগছে না? তোমার হিংসে হচ্ছে, তাই না? আমার মুখে মুচকি হাসি ফুটে উঠল। ধীরে ধীরে বললাম, আগামীকাল জাপানিজ কোম্পানির জন্য টেন্ডার জমা দিতে হবে, আর তার জন্য সব কিছু আজকে রেডি করতে হবে। তাই তুমি অতি দ্রুত উঠে রেডি হয়ে নাও। পরদিন ম্যানেজার শাহিদুল ইসলামকে দিয়ে জাপানিজ কোম্পানির অফিসে টেন্ডার জমা দেওয়া হলো। টেন্ডার জমা দেওয়ার পর আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। আমার সামনে এখন আরও বড় লক্ষ্য। 2 মাস পরে আমেরিকান কোম্পানির সেই 20,000 কোটি টাকার প্রজেক্ট। আমি জানতাম এই প্রজেক্টের ডিজাইন নিয়ে খান বাহাদুর নিশ্চয়ই আমার খোঁজ করবে। তাই আমি নিজের নাম ব্যবহার না করে আমার ডিজাইনে ব্যবহার করলাম একটি নাম, ফ্যাশন ডিজাইনার একে কিং, যা আমার অনলাইন জগতের আসল নাম। তারপর দিনরাত এক করে আমি আমেরিকান কোম্পানির প্রজেক্টের জন্য কাজ করতে লাগলাম। দেখতে দেখতে চলে এলো জাপানিজ কোম্পানির টেন্ডার ঘোষণার দিন। সেদিন জাপানিজ কোম্পানির অফিসে মাসুদ খান, আয়েশা খান,
ম্যানেজার শাহিদুল ইসলাম, অরুমিতা ও MK টেক্সটাইলের আরও অনেক কর্মকর্তা উপস্থিত হলো। শুধু আমি গেলাম না, মাসুদ খান আমাকে আর জোর করলেন না, কারণ তিনি জানতেন আমি যখন কোনো সিদ্ধান্ত নেই তখন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। একসময় একে একে বাংলাদেশের শীর্ষস্থানীয় সব কোম্পানির মালিক ও কর্মকর্তারা সেখানে উপস্থিত হতে শুরু করলেন। কিছুক্ষণ পর MK টেক্সটাইলের সামনে এসে দাঁড়ালেন মিম টেক্সটাইল ও RK টেক্সটাইলের কর্মকর্তারা। তাদের মুখে তখন এক ধরনের আত্মবিশ্বাসী হাসি। মিম টেক্সটাইলের মালিক মুচকি হেসে বলে উঠলেন, কি অবস্থা মাসুদ সাহেব? আমরা অবশ্য টেন্ডার জমা দেইনি, কারণ খান বাহাদুরের সামনে টিকে থাকার মতো ক্ষমতা আমাদের নেই। একটা টেন্ডার তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, শেষ পর্যন্ত যদি খান বাহাদুরের কোম্পানির কাছে হেরে যায় তাহলে সেই টাকা চলে যাবে। তার সঙ্গে থাকা আরও এক টেক্সটাইলের মালিক এসে উঠলেন। ঠিক বলছেন, খান বাহাদুরের সঙ্গে প্রতিযোগিতা করা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাদের কথা শুনে আশেপাশে থাকা কয়েকটি কোম্পানির মালিকও হাসতে শুরু করলো। সবাই যেন ধরে নিয়েছে এই টেন্ডার খান বাহাদুরের কোম্পানি পাবে। কিন্তু মাসুদ খান একটু বিচলিত হলেন না। তিনি বুক ফুলে আত্মবিশ্বাসের সঙ্গে বলে উঠলেন, আমি টেন্ডার জমা দিয়েছি আর আশা করছি এই টেন্ডার আমরা পাবো। এই প্রজেক্ট MK টেক্সটাইল করবে। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে অট্টহাসির রোল উঠল। কেউ ঠোঁট বাঁকিয়ে তাকালো, কেউ মাথা নেড়ে হাসলো, কেউ আবার প্রকাশ্যে মাসুদ খানকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে শুরু করলো। মিম টেক্সটাইলের মালিক হেসে বলে উঠলেন, মাসুদ সাহেব, আপনি কি সত্যি পাগল হয়ে গেছেন? আরেকজন সঙ্গে সঙ্গে বলে উঠল, জলে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করবেন, আবার সেই যুদ্ধের পর বেঁচে ফিরে আসার স্বপ্নও দেখছেন? চারপাশে আবারও হাসি শব্দ উঠল। কিন্তু এত অপমান, এত তুচ্ছ তাচ্ছিল্য শুনেও মাসুদ খান কোনো উত্তর দিলেন না। শুধু ঠোঁটের কোনো একটা মৃদু হাসি ফুটিয়ে চুপচাপ সেখান থেকে সরে গেলেন। তার সেই হাসির অর্থ কেউ বুঝতে পারল না। কিছুক্ষণ পর জাপানিজ কোম্পানির অফিসে প্রবেশ করলেন খান বাহাদুর। মুহূর্তের মধ্যে পরিবেশ বদলে গেল। একজন একজন করে বাংলাদেশের বড় বড় কোম্পানির CUMD ও কর্মকর্তারা তার সামনে গেলেন। কেউ সালাম দিলেন, কেউ সম্মানের সঙ্গে মাথা নত করলেন, কেউ আবার বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে লাগলেন। খান বাহাদুরের চারপাশ যেন মুহূর্তের মধ্যে এক অদৃশ্য প্রভাব তৈরি হয়ে গেল। এমন সময় কয়েকজন ব্যবসায়ী ধীরে ধীরে তার কাছে গিয়ে এসে ফিসফিস করে বলতে শুরু করলো, খান সাহেব, একটু আগে মাসুদ খান খুব বড় বড় কথা বলে গেছে। বলেছে MK টেক্সটাইল এই টেন্ডার পাবে, বলেছে প্রজেক্টটা তার কোম্পানিই করবে, আপনার সঙ্গে টক্কর দেওয়ার কথা বলেছে। কথাগুলো শুনতে শুনতে খান বাহাদুরের মুখের হাসি ধীরে ধীরে মিলে গেল। তার চোখ দুটো লাল হয়ে উঠল, চোয়ালও শক্ত হয়ে গেল। চারপাশের মানুষগুলো ধীরে ধীরে চুপ হয়ে গেল। খান বাহাদুর ধীর গলায় বললেন, মাসুদ খানের উল্টো গণনা শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে জাপানিজ কোম্পানির CEO মঞ্চে এসে দাঁড়ালেন। তাকে দেখা মাত্র খান বাহাদুর সহ উপস্থিত বাংলাদেশের শীর্ষস্থানীয় সব কোম্পানির CUMD ও প্রতিনিধিরা যার যার আসনে গিয়ে বসলেন। পুরো হলরুমে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। সবার চোখ এখন মঞ্চের দিকে। জাপানিজ কোম্পানির প্রতিনিধি CEO মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলে উঠলেন, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কেউ কোনো উত্তর দিল না, কারণ আজকের এই মুহূর্তে কারো মুখে হাসি নেই। প্রত্যেকের চোখে একটাই প্রশ্ন, এই 10,000 কোটি টাকার প্রজেক্ট শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে? CEO আবার বলতে শুরু করলেন, আমরা আগেই স্পষ্ট করে বলেছিলাম, শুধু ভালো মানের কাঁচামাল বা উন্নত মানের পোশাক তৈরি করলেই এই টেন্ডার পাওয়া যাবে না। পোশাকের মান, কাঁচামালের গুণগত মান, সবকিছুর পাশাপাশি শীতকালীন জ্যাকেটের ডিজাইন হতে হবে ওয়ার্ল্ড ক্লাস। তিনি কিছুক্ষণের জন্য থামলেন, তারপর ধীরে ধীরে চারপাশে তাকিয়ে বললেন, বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি রয়েছে। আমরা জানি খান বাহাদুরের খান টেক্সটাইল বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং সুনামধন্য প্রতিষ্ঠান। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত বড় বড় প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও মাত্র 2টি কোম্পানি এই টেন্ডারে অংশগ্রহণ করেছে। তিনি সামান্য হাসলেন, খান টেক্সটাইল এবং MK টেক্সটাইল। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই খান বাহাদুরের মুখের পেশিগুলো শক্ত হয়ে গেল। তার চোখ ধীরে ধীরে ঘুরে গিয়ে স্থির হলো মাসুদ খানের উপর। মনে হলো এতক্ষণ যে মানুষটি আত্মবিশ্বাস নিয়ে বসেছিলেন, তিনি এখন নিজের চোখের সামনে কোনো অদৃশ্য বিপদের ছায়া দেখতে পাচ্ছেন। মাসুদ খানও কিছু বললেন না, তিনি শুধু স্থির চোখে তাকিয়ে রইলেন জাপানিজ কোম্পানির CEO এর দিকে। কিন্তু উপস্থিত বাকি কোম্পানির CEOগুলো ও MDরা একে অপরের মুখের দিকে তাকালেন। কেউ কেউ ভুরু কুঁচকে তাকালেন, কেউ আবার ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে নিলেন। কারণ সবার ধারণা ছিল এই লড়াইয়ে MK টেক্সটাইলের কোনো সুযোগ নেই। খান টেক্সটাইলের মতো বিশাল প্রতিষ্ঠানের সামনে MK টেক্সটাইল কিভাবে দাঁড়াবে? মৌ চুপচাপ বসেছিল, কিন্তু খান বাহাদুরের দৃষ্টি যখন বারবার তার বাবার দিকে গিয়ে থেমে থাকলো, তখন তার বুকের ভেতরটা কেঁপে উঠল। অজান্তেই তার হাতের আঙ্গুলগুলো শক্ত হয়ে একে অপরকে চেপে ধরল। তার মনে হলো আজকে আবার তার বাবাকে সবার সামনে অপমানিত হতে হবে।
জাপানিজ কোম্পানির সিইও এবার সামনে রাখে একটা ফাইল হাতে তুলে নিলেন। পুরো হলরুমের বাতাস যেন মুহূর্তের মধ্যে ভারী হয়ে উঠল। তিনি বললেন, আমরা 2টি কোম্পানির জমা দেওয়া নমুনা, কাঁচামালের মান, উৎপাদন সক্ষমতা এবং ডিজাইন অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করেছি। খান বাহাদুরের ঠোঁটের কোণে ধীরে ধীরে আত্মবিশ্বাসে এক হাসি ফুটে উঠল। তার পাশে বসা অনিক ও অরুমিতাও একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসল। তাদের চোখে তখনও নিশ্চিত বিজয়ের ছাপ, কারণ তাদের বিশ্বাস ছিল এই প্রজেক্ট খান টেক্সটাইলের হাতেই যাচ্ছে। সিইও ফাইলের একটি পৃষ্ঠা উল্টে বললেন, কাঁচামালের গুণগত মানের দিক থেকে খান টেক্সটাইল নিঃসন্দেহে অসাধারণ কাজ করেছে। খান বাহাদুরের মুখে এবার স্পষ্ট আত্মতৃপ্তির হাসি ফুটে উঠল। অনেক বুক সোজা করে বসল। অরুমিতার চোখে ফুটে উঠল বিজয়ের ঝিলিক। উপস্থিত কয়েকজন কোম্পানির প্রতিনিধি মাথা নাড়তে লাগলেন। সবাই যেন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন প্রজেক্ট খান টেক্সটাইলের। কিন্তু ঠিক তখনই জাপানিজ কোম্পানির সিইও আবার বললেন, তবে একটি মাত্র শব্দ, কিন্তু সেই শব্দে পুরো হলরুমের পরিবেশ বদলে গেল। খান বাহাদুরের হাসি থেমে গেল। অনিকের ভুরু কুঁচকে গেল। অরুমিতা সোজা হয়ে বসল। মাসুদ খানও স্থির হয়ে গেলেন। জাপানিজ সিইও ধীরে ধীরে বললেন, এমকে টেক্সটাইলও কাঁচামালের গুণগত মান, উৎপাদন সক্ষমতা এবং পোশাকের মানের দিক থেকে খান টেক্সটাইলের সঙ্গে একেবারে সমানে সমান। পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। খান বাহাদুরের চোখে তখন অবিশ্বাস। মাসুদ খানের বুকের ভিতর যেন ধুকপুক শব্দ বেড়ে গেল। কিন্তু জাপানিজ সিইও এখানে থামলেন না। তিনি এবার টেবিলের উপর রাখা আরেকটি ফাইল তুলে নিলেন। তার কণ্ঠস্বর এবার আরও দৃঢ়। কিন্তু এই টেন্ডারের মূল বিষয় ছিল শীতকালীন জ্যাকেটের ডিজাইন। মুহূর্তের জন্য তিনি থামলেন। তারপর স্পষ্ট কণ্ঠে ঘোষণা করলেন, এবং এই জায়গাতেই এমকে টেক্সটাইল খান টেক্সটাইলকে পেছনে ফেলে দিয়েছে। কথাটা শোনা মাত্রই পুরো হলরুমে যেন অদৃশ্য এক বিস্ফোরণ ঘটে গেল। খান বাহাদুরের মুখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল। অনেকের মুখের হাসি উধা হয়ে গেল। অরুমিতা কয়েক সেকেন্ডের জন্য যেন নিঃশ্বাস নিতেই ভুলে গেল। মাসুদ খান স্থির হয়ে বসে রইলেন। তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। জাপানিজ সিইও এবার ফাইল থেকে ডিজাইনের নামটা পড়ে শোনালেন। এমকে টেক্সটাইলের জ্যাকেট ডিজাইনটি ছিল একেবারে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের। এই ডিজাইনের সৃষ্টিশীলতা, নকশা, ব্যবহারিক সৌন্দর্য এবং আন্তর্জাতিক মান আমাদের বিশেষভাবে মুগ্ধ করেছে। তিনি ফাইলটা বন্ধ করলেন। তারপর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে বলে উঠলেন, এই ডিজাইনের স্রষ্টা একজন আন্তর্জাতিক মানের ফ্যাশন ডিজাইনার। তার নাম। এক মুহূর্তের বিরতি। পুরো হলরুমে নিঃশ্বাস যেন আটকে গেল। একে কিং। কথাটা শোনা মাত্রই মাসুদ খান চেয়ার থেকে প্রায় উঠে দাঁড়ালেন। তার চোখ বিস্ফোরিত। ময়ের বুকের ভিতর যেন বজ্রপাত হলো। ম্যানেজার শাহিদুল ইসলাম নিজের অজান্তেই চেয়ারের হাতল শক্ত করে ধরে ফেললেন। কেউ কোনো কথা বলল না। জাপানিজ কোম্পানির সিইও এবার শেষ ঘোষণা করলেন, সুতরাং সমস্ত বিষয় বিবেচনা করে এই 10,000 কোটি টাকার শীতকালীন পোশাকের প্রজেক্টটি আমরা এমকে টেক্সটাইলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক মুহূর্তের জন্য পুরো হলরুম স্তব্ধ। তারপর মাসুদ খান ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করলেন। তার বুকের ভিতর জমে থাকা দীর্ঘদিনের অপমান, অবহেলা আর পরাজয়ের যন্ত্রণা যেন এক মুহূর্তে বিস্ফোরিত হয়ে আনন্দে পরিণত হলো। তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তিনি মাথা নিচু করে ফিসফিস করে বললেন, ইলহাম। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ছিল গর্ব, ছিল এমন এক আনন্দ যার ভাষা খুঁজে পাওয়া কঠিন। ময়ের চোখে তখন জল, কিন্তু সেই জল আনন্দের। সে জানত এই বিজয় শুধু তার বাবার কোম্পানির বিজয় নয়। এই বিজয়ের পেছনে দাঁড়িয়ে আছে সেই মানুষটি যাকে সে একসময় সাধারণ, অল্প শিক্ষিত একজন ফ্যাশন ডিজাইনার ভেবেছিল। আজ সেই মানুষটির জন্যই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক সাম্রাজ্যের কর্তা খান বাহাদুরের মুখ বিবর্ণ হয়ে গেছে। ময়ের বুকের ভিতর অদ্ভুত এক গর্বে ভরে উঠল। সে মনে মনে বলল, ইলহাম, তুমি আসলে কে? অন্যদিকে খান বাহাদুর চেয়ারে বসে পাথরের মূর্তির মতো স্থির হয়েছিলেন। তার চোখের সামনে যেন কয়েক মুহূর্ত আগের দৃশ্যগুলো বারবার ভেসে উঠছিল। আর মনের মধ্যে একটাই প্রশ্ন খান বাহাদুরের, 10,000 কোটি টাকার জাপানিজ কোম্পানি শীতকালীন পোশাকের প্রজেক্ট এমকে টেক্সটাইল পেয়ে গেছে। এই খবরটি ঘোষণা হওয়ার পর পুরো হলরুমে যেন মুহূর্তের জন্য থমকে গেল সময়। সবাই সবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আরও বড় বিস্ময়ের বিষয় ছিল, এমকে টেক্সটাইলের জন্য সে অসাধারণ ডিজাইন তৈরি করেছে বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার একে কিং। মিম টেক্সটাইলের সিইও বড় বড় চোখে তাকিয়ে রইলেন। তার বুক দ্রুত ওঠানামা করছে। তিনি নিজের মনে বিড়বিড় করে ভাবলেন, এটা অসম্ভব। খান বাহাদুরকে হারিয়ে দিয়েছে মাসুদ খান। কিন্তু মাসুদ খান কোথায় পেল একে কিংকে? কিভাবে তার সঙ্গে যোগাযোগ করলো? একই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো আরকে টেক্সটাইলের সিইও এর মনেও। তিনি নিজের অজান্তে বিড়বিড় করে বলতে লাগলেন, কিভাবে সম্ভব হলো? অন্যদিকে খান বাহাদুর তখন একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তার চোখে অবিশ্বাস। মনে হচ্ছে তিনি এখনো বিশ্বাসই করতে পারছেন না মাসুদ খানের এমকে টেক্সটাইল
তার কোম্পানির মতোই একই মানের কাঁচামাল, একই মানের পোশাক এবং একই কোয়ালিটি স্ট্যান্ডার্ড বজায় রেখেও তার কোম্পানিকে হারিয়ে দিয়েছে। শুধু তাই নয়, কোনো একভাবে এক কিংয়ের সঙ্গে যোগাযোগ করে তার তৈরি ডিজাইন ব্যবহার করে 10,000 কোটি টাকার এই প্রজেক্ট নিয়ে গেছে। যে ফ্যাশন ডিজাইনের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি গত 2 বছর ধরে চেষ্টা করেও একবারও সফল হতে পারেননি। মাসুদ খান কীভাবে তার সঙ্গে যোগাযোগ করলো? এই প্রশ্নটা খান বাহাদুরের মাথার ভেতর বারবার ঘুরপাক খেতে লাগলো। তখন অনেক মাসুদ খানের দিকে তাকিয়ে বলে উঠল, দাদু, এই একে কিং তো তোমার মেলেরও কোনো জবাব দেয়নি, তোমার সঙ্গে যোগাযোগও করেনি, তাহলে মাসুদ খানের সঙ্গে কীভাবে যোগাযোগ করলো? এদিকে মাসুদ খানের মনে একই প্রশ্ন। তিনি মনে মনে ভাবলেন, ইলহাম কিভাবে বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার একে কিংয়ের সঙ্গে যোগাযোগ করলো? কিভাবে তাকে দিয়ে ডিজাইন তৈরি করলো? একই প্রশ্ন ময়ের মনেও, একই প্রশ্ন অরুমিতার মনেও। এমকে টেক্সটাইলের ম্যানেজার থেকে শুরু করে উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারীর মনেও, এমনকি সেখানে উপস্থিত অন্যান্য কোম্পানির সিইও এবং এমডিদের মনেও তখন একই প্রশ্ন। 10,000 কোটি টাকা টেন্ডার মাসুদ খান পেয়ে গেলেন। এরপর সবাই যার যার মতো সেখান থেকে চলে গেল। কিন্তু খান বাহাদুর সোজা নিজের অফিসে ফিরে গেলেন। অফিসে বসেও তার মাথা ঠান্ডা হলো না। তার সামনে বসে আছে অনেক অরুমিতা এবং তার সকল ফ্যাশন ডিজাইনাররা সবাই দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তাদের শরীরের অবস্থা এমন যে কোনো শীতের দেশে বরফের মধ্যে খালি গায়ে দাঁড়িয়ে আছে। হঠাৎই খান বাহাদুর টেবিলের উপর ধাম করে একটা আঘাত করলেন। তারপর গর্জে উঠলেন, মাসুদ খান ফ্যাশন ডিজাইনার একে কিংকে কিভাবে পেল, কোথায় পেল? মাসুদ খান কিভাবে একে কিংয়ের সঙ্গে যোগাযোগ করল? সে একে কিং কি বাংলাদেশে আছে? আর সবচেয়ে বড় কথা, আমাদের পোশাকের কাঁচামালের গুণগত মান, কোয়ালিটি স্ট্যান্ড সব কিছু মাসুদ খান কীভাবে হুবহু আমাদের মতো করে ফেলল? এটা খুঁজে বের করবি তোরা সবাই। খান বাহাদুর এবার ঐশীর দিকে তাকিয়ে বললেন, ঐশী, তুই 2জন ডিটেকটিভ রেডি কর, যত টাকা লাগুক খরচ করবি। মাসুদ খান এত কিছু কিভাবে করছে, তার পেছনে কে আছে সেটা বের করতেই হবে। ঐশী সঙ্গে সঙ্গে হ্যাঁ সূচক মাথা নাড়ল। অন্যদিকে মাসুদ খান আজ ভীষণ খুশি। অফিসে সকল কর্মকর্তা কর্মচারীকে নিয়ে তিনি একটি মিটিংয়ের আয়োজন করলেন। মিটিং শুরু হওয়ার আগে মাসুদ খান আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ইলহাম, তুমি যে ডিজাইনটা দিয়েছো সেটা তো ওয়ার্ল্ড ক্লাস ডিজাইনার একে কিংয়ের তৈরি করা ডিজাইন। তুমি তাকে কোথায় পেলে? তার সঙ্গে যোগাযোগ করলে কিভাবে? আমি শুধু মুচকে হাসলাম। তারপর শুধু একটা কথাই বললাম, স্যার, এত কৌতূহল ভালো না। আপনি চেয়েছিলেন খান বাহাদুরের সঙ্গে যুদ্ধে জয়ী হতে পেরেছেন, এখন খুশি থাকেন। কথাটা শুনে মাসুদ খান চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর মিটিং শুরু হলো। মাসুদ খান অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করলেন, এই মাসে সকল স্টাফকে একটি বিশেষ বোনাস দেওয়া হবে। এরপর তিনি সবাইকে মন দিয়ে কাজ করার কথা বললেন। কিছুক্ষণ পর তিনি আমাকে ইঙ্গিত করে বললেন, ইলহাম, তুমি সবার উদ্দেশ্যে কিছু কথা বলো। এই বলে মাসুদ খান অফিসের বাইরে চলে গেলেন। মাসুদ খান বেরিয়ে যাওয়ার পর আমি হাতে মাইক্রোফোন তুলে সবার উদ্দেশ্যে কিছু বলতে যাব, ঠিক তখনই আমার চোখ পড়ল ময়ের দিকে। ময়ের শাড়ি সামান্য সরে গিয়ে ব্লাউজের কিছু অংশ দেখা যাচ্ছিল, এমনকি ভেতরের পোশাকের সামান্য অংশ চোখে পড়ছিল। বিষয়টি দেখা মাত্র আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি মাইক্রোফোনটি নামিয়ে রাখলাম। তারপর সবার সামনে ময়ের কাছে গিয়ে অত্যন্ত স্বাভাবিকভাবেই তার পোশাকের সেই স্ট্যান্ডটি ঠিক করে দিলাম এবং হিজাব দিয়ে ভালোভাবে ডেকে দিলাম। বিষয়টি দেখে ময়ের মুখে অজান্তে এক মৃদু হাসি ফুটে উঠল। তার খুব ভালো লাগলো, কারণ তার স্বামী তার সম্মানের কথা ভাবছে। কিন্তু আমাদের সামনে উপস্থিত সকল স্টাফদের চোখে যেন বিস্ময়ের কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। কারণ মৌ কোম্পানির মালিকের মেয়ে, কিন্তু আমি সিইও হতে পারি, কোম্পানির পুরোপুরি মালিক তো নই। আর সেই মালিকের মেয়েকে আমি সবার সামনে এভাবে স্পর্শ করে তার পোশাক ঠিক করে দিলাম। কিন্তু মৌ কোনো প্রতিবাদ করলো না, বরং চুপচাপ দাঁড়িয়ে রইল। এই দৃশ্যটা উপস্থিত সকলের মনে একসঙ্গে কৌতূহল, বিস্ময় এবং ভয়ের জন্ম দিল। এভাবে একের পর একদিন পেরিয়ে যেতে লাগলো। কিন্তু এমকে টেক্সটাইলের অফিসে ধীরে ধীরে শুরু হয়ে গেল ফিসফাস। কর্মকর্তা কর্মচারীদের মনে একটাই আলোচনা, ইলহাম মৌ ম্যাডামের গায়ে এভাবে হাত দিল, তাকে স্পর্শ করলো, কিন্তু মৌ ম্যাডাম কিছুই বলল না। শুধু তাই নয়, সবার সামনে তার পোশাকও ঠিক করে দিল। এই ঘটনা যতবারই কেউ মনে করছিল, ততবারই তাদের কৌতূহল যেন আরও বেড়ে যাচ্ছিল। এদিকে ম্যানেজার শাহিদুল ইসলাম ও অরিমিতার মনে জন্ম নিল নতুন এক হিংসা। তাদের লক্ষ্য এখন একটাই, আমি ধীরে ধীরে পুরো অফিস নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছি। যেভাবেই হোক আমাকে এই কোম্পানি থেকে বের করে দিতে হবে। অন্যদিকে ঐশী ইতিমধ্যে 2 ডজন ডিটেকটিভ কাজে লাগিয়ে দিয়েছে। কিছুদিন পর সেই ডিটেকটিভরা ঐশীর সঙ্গে যোগাযোগ করে জানালো,
মিস ঐশী ইলহাম নামে একজন ফ্যাশন ডিজাইনার মাসুদ খানের সঙ্গে কাজ করেছে। কথাটা শুনে ঐশী চমকে উঠল। সে দ্রুত জিজ্ঞাসা করলো, ইলহাম? তার পুরো নাম কি? পুরো নাম জেনে আসুন। ডিটেকটিভ বলল, মিস ঐশী, আমরা যতটুকু জানতে পেরেছি তার নাম ইলহাম আহমদ, তবে তার অফিসের ম্যানেজার থেকে কিছুটা ঘৃণার চোখে দেখে আমাদের সন্দেহ হচ্ছে তার নাম হয়তো পুরোপুরি ইলহাম মাহমুদ নয়। কথাটা শুনে ঐশীর চোখ বড় বড় হয়ে গেল। তার শরীর ঘামতে শুরু করলো, পায়ের তলা থরথর করে কেঁপে উঠল। তার মনের ভেতর হঠাৎই একটা ভয়ঙ্কর চিন্তা ঢুকলো। এটা কোনোভাবে আব্রাহাম ভাই নয় তো? কারণ আমার পুরো নাম আব্রাহাম খান ইলহাম। ঐশী দ্রুত ডিটেকটিভদের দিকে তাকিয়ে বলল, আপনারা যেভাবেই হোক মাসুদ খানের ম্যানেজারের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিন। অন্যদিকে মো আর আমি কথা বলতে বলতে অফিসের মাঝখান দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করে মো অজ্ঞান হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে তাকে নিজের বাহুর মধ্যে ধরে ফেললাম আতঙ্কিত কণ্ঠে, মৌ, তোমার কি হয়েছে? কিন্তু মৌয়ের কোনো প্রতিক্রিয়া নেই। এক মুহূর্ত দেরি না করে আমি তাকে কোলে তুলে নিলাম। দৃশ্যটা দেখা মাত্রই পুরো অফিস নিস্তব্ধ হয়ে গেল। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। কেউ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তখন অরুমিতা ম্যানেজার শাহিদুল ইসলামের দিকে তাকিয়ে বলল, ম্যানেজার স্যার, এই ইলহাম কিন্তু আমাদের মৌ ম্যাডামকে পড়ানোর চেষ্টা করছে, এটা আমি শিওর। ম্যানেজার মুচকি এসে বলল, এটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি মিস অরুমিতা। মিস্টার ইলহামের রাজ্যসহ রাজকন্যা পাওয়ার শখ জেগেছে। এরপর আমি মৌকে কোলে নিয়ে দ্রুত হাসপাতালে চলে গেলাম। আর ম্যানেজার শাহিদুল ইসলাম চলে গেল খান বাহাদুরের নাতনি ঐশীর সঙ্গে দেখা করতে। অন্যদিকে হাসপাতালে ডক্টর মৌকে পরীক্ষা করে মুচকে হাসলেন। ততক্ষণে আমার জ্ঞানও ফিরে এসেছে। ডক্টর মজা করে বলে উঠলেন, কি রে বউ মিষ্টি, তুই খাওয়াবি নাকি তোর হাজবেন্ড খাওয়াবে নাকি তোর বাবা? মৌ ঘুমঘুম চোখে অসুস্থ কণ্ঠেই বলল, ডাক্তার আঙ্কেল, কি হয়েছে বলবেন? এমন করছেন কেন? মিষ্টি যা খাবেন আপনি আপনার বন্ধুর কাছ থেকে খেয়ে নেবেন, আমি পারবো না। ডক্টর এবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারপর বললেন, মিস্টার ইলহাম আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা, আপনি বাবা হতে চলেছেন। কথাটা শুনে মৌর চোখ বড় বড় হয়ে গেল। তার ঠোঁটে ফুটে উঠল এক মৃদু হাসি। আর সেই হাসির সঙ্গে সঙ্গেই তার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু আমি সংবাদটা শোনার পরে হঠাৎই আমার মুখ কালো হয়ে গেল। আমি দপ করে চেয়ারে বসে পড়লাম। দৃশ্যটা দেখে মৌয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। তার মনে হলো, আব্রাহাম কি খুশি হননি? এটা তো খুশির সংবাদ। হঠাৎই মৌ খেয়াল করলো আমার চোখ দিয়ে অজস্র জল গড়িয়ে পড়ছে। মৌ সঙ্গে সঙ্গে আমার হাত মুখ ধরে কাপা কণ্ঠে বলে উঠল, ইলহাম, আমি মা হতে চলেছি, তুমি বাবা হতে চলেছ, এতে কি তুমি খুশি হওনি? মৌয়ের কণ্ঠে এতটা আবেগ, এতটা কষ্ট মিশেছিল যে কথাগুলো আমার হৃদয়ের গভীরে কি আঘাত করলো। আমার রুহু যেন কেঁপে উঠল। শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে মৌকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললাম, আজকে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার চেয়ে সুখী মানুষ, আমার চেয়ে সুখী স্বামী, আমার চেয়ে সুখী বাবা। আমার মনে হয় এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। কথাটা শুনে মৌ আর নিজেকে ধরে রাখতে পারলো না। চোখের জল ছেড়ে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ডক্টর সাহেব আমাদের দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারপর একটু অস্বস্তি নিয়ে চোখ অন্যদিকে ফিরে নিলেন। অন্যদিকে ঐশী, ম্যানেজার শাহিদুল ইসলাম এবং অরুমিতা একটা রেস্টুরেন্টে বসে আছে। ঐশী তখন ম্যানেজার শাহিদুল ইসলামের দিকে তাকিয়ে বলল, মিস্টার শাহিদ সাহেব, আপনার কাছে কি সেই ইলহামের ছবি আছে আপনার মোবাইলে? শাহিদুল ইসলাম মাথা নেড়ে বলল, জি ম্যাম, আমার কাছে মিস্টার ইলহামের কয়েকটা ছবি আছে। ম্যানেজার শাহিদুল ইসলাম পকেট থেকে মোবাইলটা বের করে ঐশীর সামনে ধরল। স্ক্রিনে ভেসে উঠল আমার সেই ছবি। ছবিটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে ঐশীর পুরো শরীর যেন পাথর হয়ে গেল। পরক্ষণে তার শরীর থরথর করে কেঁপে উঠল। কপাল বেয়ে অজরে ঘাম ঝরতে লাগলো। মুখের সমস্ত রং যেন মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল। তার চোখ দুটো স্থির হয়ে রইল মোবাইলের স্ক্রিনের দিকে। ইলহাম, এই মুখটা সে চেনে। এই মানুষটা তার কাছে কোনো সাধারণ মানুষ নয়। ঐশীর রুহু যেন শরীর থেকে বেরিয়ে যেতে চাইছিল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এত জোরে দুকপুক করতে লাগলো, মনে হচ্ছিল পাশে বসে থাকা সবাই হয়তো সেই শব্দ শুনতে পাচ্ছে। ম্যানেজার শাহিদুল ইসলাম আর অরুমিতা ঐশীর এমন পরিবর্তন দেখে নিজেরও ভয় পেয়ে গেলেন। শাহিদুল ইসলাম উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আর ইউ ওকে ম্যাম? এনি প্রবলেম? ঐশী কোনোভাবে নিজেকে সামলে নিলেন। মুখে স্বাভাবিকভাবে আনার চেষ্টা করে ধীরে ধীরে বললেন, ইয়া, আই এম ফাইন, এভরিথিং ইজ ওকে। কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে ঐশী নিচু স্বরে আবার বলল, আর এই ছেলেটাই মাসুদ খানের কোম্পানিতে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। অরুমিতা ও শাহিদুল ইসলাম দুজনে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ঐশী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আপনারা যেভাবেই হোক আমার সঙ্গে ইলহামের একটা মিটিংয়ের ব্যবস্থা করে দিন।
আপনাদের অফিসেই পার্সোনাল মিটিং, এরপর বাকিটা আমি দেখে নিব। অরিমিতা একটু ইস্তত করে বলে উঠল, ম্যাম, আমরা আপনাকে সব কিছু করে দিতে পারবো। আমাদের অফিসে ইলহামের সঙ্গে আপনার মিটিংয়ের ব্যবস্থাও করে দিতে পারবো। কিন্তু সব কিছু আমরা করছি এটা যদি ইলহাম জানতে পারে তাহলে আমাদের চাকরি চলে যাবে, হয়তো আমাদের ফায়ার করে দেবে। ঐশী এবার মুচকি হেসে বলল, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আপনাদের যদি চাকরি চলে যায় তাহলে আমাদের কোম্পানিতে আপনাদের চাকরির ব্যবস্থা আমি করে দিব, আর আগে চেয়েও ভালো পোস্টে। কথাটা শুনে অরিমিতা এবং শাহিদুল ইসলাম একে অপরের দিকে তাকালো। এরপর ঐশীর সঙ্গে সব কিছু ঠিক করে তারা সেখান থেকে চলে আসলো। কয়েকদিন পর ঐশীর ফোন এলো। এমকে টেক্সটাইল অফিস থেকে ম্যানেজার তাকে জানানো হলো তার সঙ্গে আমার একটা মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ফোন কেটে দেওয়ার পর ঐশী কিছুক্ষণ চুপচাপ বসে রইল আর মনে মনে ভাবলো, না, দাদুকে কোনোভাবেই আব্রাহাম ভাইয়ের কথা বলা যাবে না। যদি সব কিছু হিতে বিপরীত হয়ে যায়, আবার যদি দাদু আব্রাহাম ভাইকে সামনে পেয়ে আবেগপ্রবণ হয়ে তাকে কাছে টেনে নেয়, আর আব্রাহাম ভাই যদি দাদুকে সব কিছু বলে দেয়, না না, কোনো রিস্ক নেওয়া যাবে না। এটা আমাকে নিজেকেই করতে হবে। তাহলে কি শুরু হয়ে গেল নতুন করে আরেক যুদ্ধ, নতুন করে আরেক ঝামেলা, নতুন করে আরেক কোনো চক্রান্ত? জানতে হলে অবশ্যই অপেক্ষা করুন। ইনশাআল্লাহ এর পরের পর্বে এটা দেখানো হবে, আগামীকালই দেওয়া হবে যদি আপনারা কমেন্টে চান তো, আর না চাইলে দেরি করে দিতে পারি বা নাও দিতে পারি। কমেন্ট করলে ইনশাআল্লাহ কালকে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।